কল্পনা করুন, একদল উদ্যোক্তা শ্যাম্পেনের বোতল হাতে প্রস্তুত, দেয়ালে একটা ডিজিটাল ক্লক কাউন্টডাউন শেষ করে 0 দেখাচ্ছে। আজ তাদের সেই কাঙ্ক্ষিত লঞ্চ ডে। কিন্তু ঠিক তখনই প্রতিষ্ঠাতার মুখের হাসিটা যেন মিলিয়ে যেতে শুরু করল যখনই তিনি ল্যাপটপের স্ক্রিনটা রিফ্রেশ করলেন। আর স্ক্রিনে ভেসে উঠল এক নির্মম বাস্তবতা, 0 ডাউনলোডস। এক মুহূর্তে সব আশা, সব উত্তেজনা যেন উবে গেল। রাতের পর রাত জেগে যে প্রোডাক্টটা তারা বানালো তার জন্য কেউ একজনও আগ্রহী নয়। শুধু ডাউনলোডস না, অ্যাক্টিভ ইউজারও 0। ব্যর্থতার এর চেয়ে পরিষ্কার ছবি আর কি হতে পারে? সব পরিশ্রম, সব স্বপ্ন এক নিমিষে যেন ধুলোয় মিশে গেল। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা কি হতে পারে? কোনো আকাশছোঁয়া বিল্ডিং বা একটা জেট ইঞ্জিন? না, সবচেয়ে দামি জিনিস হলো একটা নিখুঁত প্রোডাক্ট বানানো, যেটা আসলে কেউই চায় না। আর এটাই হলো আসল কথা। যদি এই ব্যর্থতা থেকে কিছুই শেখা না যায়, তাহলে এটা জাস্ট একটা জাঁকজমকপূর্ণ ফ্লপ শো ছাড়া আর কিছুই না। আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার মূল পয়েন্টটা চলে আসে। একটা স্টার্টআপের আসল লক্ষ্যটা কি? শুধু একটা প্রোডাক্ট বানানো, নাকি এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু, যেমন শেখা? চলুন এই বিষয়টার আরও গভীরে যাওয়া যাক। অনেকেই ভাবে স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা হলো টাকা পয়সার অভাব, কিন্তু সত্যিটা হলো এর চেয়েও বড় শত্রু হচ্ছে স্বচ্ছতার অভাব। একবার ভাবুন তো, যদি কেউ এক অন্ধকার গোলকধান্ধায় আটকে পড়ে, তাহলে সেখান থেকে বের হওয়ার একমাত্র উপায় কি? স্পষ্ট দিক নির্দেশনা, তাই না? এখানেও ঠিক তাই। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। উদ্যোক্তা আসলে কে? এই যে চরম অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, এখানে কার কি ভূমিকা? চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখা যায়। মার্কের কথাই ধরুন না, সে একটা মাল্টি-বিলিয়ন ডলার কোম্পানিতে কাজ করে, কিন্তু তার উপর দায়িত্ব পড়েছে একদম নতুন একটা সেলস সিস্টেম তৈরি করার। এখন ভাবুন, গ্যারেজে বসে যে ছেলেটা দিন-রাত এক করে কিছু বানানোর চেষ্টা করছে, তার সাথে মার্কের পার্থক্যটা কোথায়? ভয়, অনিশ্চয়তা, ঝুঁকি সবকিছু কিন্তু একই। তার মানে লেসনটা খুব পরিষ্কার। উদ্যোক্তা হওয়াটা কোনো টাইটেল বা জায়গার উপর নির্ভর করে না। সেটা একটা বিশাল কর্পোরেশনের ঝাঁকচকচকে অফিসই হোক বা নিজের বেডরুমের একটা কোণাই হোক, যখনই কেউ এরকম চরম অনিশ্চয়তার মুখোমুখি হয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করে, তিনিই আসলে একজন উদ্যোক্তা। ওকে, তাহলে উদ্যোক্তা কে তা তো বোঝা গেল। এবার আসা যাক দ্বিতীয় পর্বে। একটা স্টার্টআপ আসলে কি? এটা এমন একটা প্রতিষ্ঠান যা তৈরি হয়েছে চরম অনিশ্চয়তার মধ্যে কাজ করার জন্য। আমরা অনেকেই মনে করি স্টার্টআপ মানেই হলো একটা কুল প্রোডাক্ট বা অ্যাপ, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। সত্যি বলতে একটা স্টার্টআপ হলো একদল মানুষ যারা যেন এক ঘন কুয়াশার মধ্যে দিয়ে হাঁটছে আর মরিয়া হয়ে একটা টেকসই পথ খুঁজে বের করার চেষ্টা করছে। আর এই যে অনিশ্চয়তার কথা বললাম, এটাই কিন্তু একটা স্টার্টআপকে আর 10টা সাধারণ ব্যবসা থেকে আলাদা করে দেয়। ভাবুন, যদি কাস্টমার কি চায় আর সেটা কিভাবে বানাতে হবে দুটোই আগে থেকে পরিষ্কারভাবে জানা থাকে, তাহলে তো সেটার স্টার্টআপ থাকলো না, তাই না? ওটা তখন একটা সাধারণ বিজনেস। স্টার্টআপগুলো আসলে তৈরি হয় অনেকগুলো প্রশ্নকে ঘিরে, কোনো তৈরি উত্তরকে ঘিরে নয়। এবার চলুন তৃতীয় পর্বে যাই, যেখানে আমরা একটা অসাধারণ সফলতার গল্প দেখব, স্ন্যাপট্যাক্সের গল্প। দেখব কিভাবে একটা বিশাল কর্পোরেট কোম্পানি একেবারে স্টার্টআপের মতো করে কাজ করে বাজিমাত করে দিল। ইনটুইটের মতো একটা ফিন্যান্সিয়াল জায়ান্ট কোম্পানি চাইলে একটা নতুন ট্যাক্স অ্যাপ বানানোর জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আর বছরের পর বছর সময় খরচ করতে পারত, কিন্তু তারা তা করেনি। তার বদলে তারা মাত্র 5 জনের একটা ছোট টিমকে পুরোপুরি স্বাধীনতা দিয়ে দিল, অনেকটা ফ্রিডম আইল্যান্ডের মতো। আর এই ছোট্ট টিমটাই বানিয়ে ফেলল স্ন্যাপট্যাক্স। আর এই এক্সপেরিমেন্টের রেজাল্ট বিশ্বাস্য। অ্যাপটা একদম সিম্পল ছিল, কিছু ভুল ত্রুটিও ছিল হয়তো, কিন্তু এর সাকসেস ছিল আকাশ ছোঁয়া। স্ন্যাপট্যাক্সের এই গ্রোথ চার্টটাই তার সবচেয়ে বড় প্রমাণ। স্ন্যাপট্যাক্সের গল্প থেকে সবচেয়ে বড় লেসনটা কি? লেসনটা হলো সুপারস্টার বাজেটের দরকার নেই, দরকার একটা ফ্রিডম বাজেট। একটা পরিষ্কার মিশন নিয়ে কাজ করা ছোট স্বাধীন টিম যে কোনো বড়সড় কর্পোরেট সিস্টেমকে পেছনে ফেলে দিতে পারে। তাহলে এখন আমরা আমাদের আলোচনার একদম কেন্দ্রে চলে এসেছি। পর্ব 4, ভ্যালিডেটেড লার্নিং বা যাচাইকৃত শিক্ষা, একমাত্র মেট্রিক যেটা আসলেই ম্যাটার করে।
এরিক রেস তার নিজের একটা অভিজ্ঞতার কথা বলেন। তিনি বছরের পর বছর ধরে দুর্দান্ত নিখুঁত কোড লিখেছেন, কিন্তু সেই অসাধারণ কোড যদি কাস্টমারকে প্রোডাক্টটা ব্যবহার করতে বা কিনতে আগ্রহী না করে, তাহলে তার দাম কি? আগে প্রশ্নটা ছিল আমরা কি এটা বানাতে পারব, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো আমাদের কি এটা বানানো উচিত? এই উচিত কিনা প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াই হল ভ্যালিডেটেড লার্নিং, মানে হাতে কলমে ডেটা দিয়ে প্রমাণ করা যে আপনার টিম ব্যবসার ভবিষ্যৎ নিয়ে কোনো মূল্যবান সত্য আবিষ্কার করতে পেরেছে। এখানে প্রোগ্রেস মাপা হয় কতটা শেখা হলো তা দিয়ে, কত লাইন কোড লেখা হলো তা দিয়ে নয়। স্ন্যাপচ্যাটসের সাফল্যের ঠিক উল্টো পিঠেই আছে ব্যর্থতার গল্প। পর্ব ৫, IMVU এর বিপর্যয়, মানুষের মেধা আর সময়ের অপচয়ের এক করুণ উদাহরণ। ভাবা যায় এরিক আর তার টিম ৬ মাস, পুরো ৬ মাস দিন রাত খেটে একটা নতুন ফিচার বানালো। তারা তাদের কাজ নিয়ে ভীষণ গর্বিত ছিল, কিন্তু লঞ্চ করার পর কবরের নিস্তব্ধতা। ইউজাররা ফিচারটা দেখার ৬ সেকেন্ডের মধ্যে রিজেক্ট করে দিল। কেন? কারণ এটা তারা চায়নি। এই সাফল্য আর ব্যর্থতার গল্প থেকে আমরা আমাদের শেষ পর্বে চলে আসি। পর্ব ৬, ভ্যালু খুঁজে বের করা আর অপচয় এড়িয়ে চলা, অর্থাৎ যা গুরুত্বপূর্ণ নয় তা ছেটে ফেলে আসল জিনিসটা খুঁজে বের করা। তাহলে অপচয় বা ওয়েস্ট কি? সোজা কথায়, কাস্টমার আসলেই কি চায় এটা শিখতে সাহায্য করে না এমন কিছু বানানোর পেছনে খরচ করা প্রতিটা মিনিটই হল অপচয়। উদ্যোক্তাদের এ ব্যাপারে একদম নির্দয় হতে হবে। যদি কোনো কাজ শেখার পথে এক পাও না এগোয়, তাহলে সেটা বাদ দিতে হবে। সিম্পল। আচ্ছা, এত কিছুর পর আমরা একটা বিষয় বুঝলাম, যন্ত্রণার কথা জানলাম, ব্যর্থতার গল্প শুনলাম, আর এটাও জানলাম যে আসল লক্ষ্য হল শেখা। কিন্তু প্রশ্নটা হল, নিজেদের পকেট খালি না করে বা দেউলিয়া না হয়ে এই শেখার কাজটা করা যায় কিভাবে? একটা আইডিয়া নিয়ে মাসে মাসে কাজ করার আগেই কিভাবে বোঝা সম্ভব যে এটা আদৌ কাজ করবে কিনা? এর উত্তর আমরা খুঁজব পরের পর্বে, যখন আমরা আমাদের ল্যাবে প্রবেশ করব। আর কোনো আন্দাজ বা অনুমানের ওপর ভরসা নয়, এখন থেকে শুরু হবে পরীক্ষা নিরীক্ষা। চলুন ব্যবসাকে বিজ্ঞানে পরিণত করা যাক, কারণ অনিশ্চয়তার সেই ঘন কুয়াশাটা এবার কাটতে শুরু করেছে।